রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে মধ্যরাত থেকে এতে ব্যাপক ভোগান্তিতে রেলের যাত্রীরা। সময় মতো পরিবার পরিজন নিয়ে ট্রেন ধরতে এসে ঢাকার কমলাপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে বিড়ম্বনার শিকার হন তারা। অনেক স্টেশনে সঠিক তথ্য না পাওয়ায় ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন যাত্রীরা। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা বিঘ্নিত হলে টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। এর আগে রাত 12টা থেকে বেতন ভাতা সহ নানা দাবিতে কর্মবিরতিতে যান রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে বন্ধ হয়ে যায় সারা দেশের ট্রেন চলাচল। কোনো স্টেশন থেকে রাত 12টার পরের কোনো ট্রেন ছাড়েনি। এর আগে সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে 8 ঘন্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় 15 থেকে 18 ঘন্টা। নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে অর্থ মন্ত্রণালয়কে এসব বিষয়ে জানানো হয়েছে উল্লেখ করে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেল উপদেষ্টা। সকাল 6টার পরে তারা অ্যানাউন্স করছে যে টাকা রিটার্ন দেওয়া হবে, রেল সাময়িক বন্ধ। আমাদের টাকাও রিটার্ন আমরা পাচ্ছি না, আমরা কিভাবে যাব ব্রাহ্মণবাড়িয়াতে তারও কোনো হদিস পাচ্ছি না। কঠিন ভোগান্তিতে পড়ে গেছে। আমার তো খুব জরুরি কাজ ছিল ঢাকাতে 2টার সময়। আমি তো অফিসে করতে পারছি না, এখন যেতেও পারছি না। কোনো একটা ওয়ে বের করতে হবে, এবং এই যে অনভিপ্রেত একটা ঘটনা, এটার জন্য আসলে আমরা খুবই হতাশ। আমরা তো অলরেডি ওদের যেটা ওদের দাবির বেশিরভাগই অলরেডি মেনে নেওয়া হয়েছে। আমরা অর্থ বিভাগের সঙ্গে করে ওটা আদায় করা হয়েছে আর কি। তো এখন বাকি যে এগুলো আছে সেগুলো আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার আলোচনা করব। ট্রেন চালকদের ধর্মঘট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অনেকে তো ঠিকঠাক মতো ট্রেন বন্ধের খবরটা জানতেন না। ভোগান্তি কেমন হচ্ছে যাত্রীদের, তারা প্রতিক্রিয়ায় কি বলছেন? আর যারা টিকিট কেটে ফেলেছেন তাদের টাকার রিফান্ডের বিষয়ে দায়িত্বশীল কারোর কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ইতিমধ্যে চট্টগ্রাম থেকে মোট 5টি ট্রেনের যাত্রা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনগুলো আসলে প্ল্যাটফর্মে অলস দাঁড়িয়ে আছে, অথচ এই ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার, সিলেট এবং ঢাকার অভিমুখে যাওয়ার কথা। তো আজকে সকালে প্রথমেই 6টায় চট্টলা এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল, সেটি আসলে যেতে পারেনি। তারপরে 7:30টায় সুবর্ণ এক্সপ্রেস, 7:45টায় কক্সবাজার এক্সপ্রেস, এছাড়াও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, এই ট্রেনগুলো কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেনি। আর বেলা 12টা পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট আরো 5টি বাতিল হলো, আরো 2টি ট্রেন আছে। তো আমরা যেটি ধারণা করছি যে হয়তো এই অবস্থা চললে তো অবশ্যই সেই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হবে। এবং এখানে যে রিফান্ডের কথাটি বলছিলেন, যে টাকা রিফান্ডের ক্ষেত্রে আমরা প্রথম দিকে অর্থাৎ সকাল 7টার দিকে আমরা যখন এখানে যারা অপেক্ষমান যাত্রীরা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদেরকে আসলে রিফান্ডের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হচ্ছিল না। তবে আমরা দেখছি যে 7:30টার পরে এখানে স্টেশনে ঘোষণা দেওয়া হয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরকে অনলাইনে টাকা রিফান্ডের কথা বলা হয়েছে, এবং যারা অফলাইনে অর্থাৎ কাউন্টার থেকে টিকিট কেটেছেন তাদেরকে কাউন্টার থেকেই পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু আসলে মূল বিষয়টি যাত্রীরা যেটি বলছেন, যে যেহেতু অনলাইনে তারা টিকিট কেটেছেন অনেকেই, এবং এখন সামগ্রিকভাবে অনলাইনে অনেক সুযোগ সুবিধা, সেক্ষেত্রে যেহেতু এই বিষয়টি সমাধান হচ্ছে না, রাতেই বা তাদেরকে এই বিষয়গুলো নোটিফিকেশন দেয়া বা কোনো মেসেজ পাঠানো, এই বিষয়গুলো দরকার ছিল, এবং এই জন্য যাত্রীরা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং সকাল থেকে এখানে অনেক যাত্রী আছেন যারা মূলত কক্সবাজার থেকে এখানে ভোরে এসে পৌঁছে আবার এখান থেকে ট্রেনে করে সিলেট বা কক্সবাজার, অনেকে আছেন ব্রাহ্মণবাড়িয়া, এই রুটগুলোতে যাতায়াত করার কথা। তাদের অনেকে কিন্তু একটা লম্বা সময় ধরে অর্থাৎ প্রায় 3-4 ঘন্টা প্ল্যাটফর্মে তাদেরকে অপেক্ষা করে শেষ পর্যন্ত এখন বিকল্প পথে 600 গন্তব্যে যেতে হচ্ছে। এই ভোগান্তিগুলো কিন্তু আছে। কিছুক্ষণ আগে এখানে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল, সেটি কিছুক্ষণ আগে পৌঁছেছে এবং স্বাভাবিকের চেয়ে কিছুটা দেরিতেই পৌঁছেছে। আমরা যেটি কথা বলছিলাম যে সেটি ঢাকা থেকে ছাড়তেই কিছুটা দেরি হয়েছিল, যে কারণে এটি আসলে যথাসময়ে এসে পৌঁছাতে পারেনি। আমরা অনেককে দেখেছি যারা চট্টগ্রাম থেকে এই ট্রেনগুলোতে চড়ে ঢাকা বিমানবন্দরের মাধ্যমে যারা মূলত দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা, তারা এক ধরনের ভোগান্তিতে পড়েছে। অনেক রোগী আছেন যারা চিকিৎসার জন্য
ঢাকা যাওয়ার কথা, তারাও নির্ধারিত ডাক্তারের যে শিডিউল সেটি মিস করার কথা বলছেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটি বড় ধরনের ভোগান্তিতে কিন্তু এখানকার যাত্রীরা পড়েছেন এবং তারা বলছেন যে যেহেতু এই দাবি দেওয়ার বিষয়টি বেশ কিছুদিন আগের এবং আগেই এটি নিয়ে আলোচনা করা সরকারের পক্ষ থেকে বা যারা আন্দোলনকারীরা আছেন তাদের সাথে আলোচনা করাটি দরকার ছিল, তাহলে হয়তো এই ভোগান্তিটা হতো না। কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই যে ট্রেন বন্ধ, এটি সামগ্রিকভাবে যাত্রীদের ভোগান্তি তো বাড়ছেই, পাশাপাশি অনেকের জরুরি কাজের উপরও এক ধরনের প্রভাব তৈরি করছে। জি অনুপম, সাথেই থাকবেন। এবার সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে ইতিমধ্যে কতগুলো ট্রেনের যাত্রা স্থগিত হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানাবেন। দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু রেলওয়ের যারা রানিং স্টাফ রয়েছেন তারা তাদের কর্মবিরতি পালন করছেন এবং সিলেট রেলওয়ে স্টেশনে আমরা এসে যে বিষয়টি জানতে পেরেছি যে আজকে সিলেট থেকে ঢাকাগামী কিন্তু 3টি ট্রেন ছিল এবং সিলেট থেকে চিটাগামী আরও 2টি ট্রেন রয়েছে এবং সকালে সিলেট থেকে কালনী এক্সপ্রেস যে ট্রেনটি সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই ট্রেনটিও কিন্তু ছেড়ে যায়নি বলে যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে অন্যান্য যে দিনের অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এবং এটি মূলত নির্ভর করছে এই যে রানিং স্টাফদের যে ঐক্য পরিষদ রয়েছে তাদের সাথে রেলপথ মন্ত্রণালয়ের যে কর্মকর্তাদের একটি বৈঠক, সেই বৈঠকের কি সিদ্ধান্ত আসে এর উপরই মূলত এটি নির্ভর করবে এবং এরকম একটি পরিস্থিতিতে কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিরাট একটি ভোগান্তিতে পড়েছেন এবং তারা সকাল থেকে সকালে যে ট্রেন ছিল সেই ট্রেনের যাত্রীরা এসে যখন জানতে পেরেছেন যে ট্রেন চলাচল করছে না, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে আসলে তারা বিরাট একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা এরকমই কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে অনেকেরই আসলে চাকরির পরীক্ষা ছিল, অনেকেরই বিভিন্ন জায়গায় কিন্তু তাদের ইন্টারভিউ ছিল, তো সেসব জায়গায় কিন্তু তারা সময় মতো আর পৌঁছাতে পারবেন না বলেই তারা ধারণা করছেন এবং এটি বলছেন যে তাদের বিরাট একটি ক্ষতি হয়েছে, কারণ যারা চাকরি প্রত্যাশী ছিলেন বিশেষ করে তাদের জন্য কিন্তু একটি ক্ষতির তারা সম্মুখীন হয়েছেন এরকম একটি পরিস্থিতিতে। পাশাপাশি সিলেট থেকে কিন্তু আপনি জানেন যে চিটাগাং এবং ঢাকা রুটের ট্রেনগুলো যাতায়াত করে এবং এক্ষেত্রে কিন্তু যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন তারাও জানিয়েছেন যে প্রায় প্রতিদিন 10 থেকে 12,000 যাত্রী কিন্তু এই রুট দুটিতে চলাচল করেন। সেক্ষেত্রে এই যে যাত্রীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটি বিরাট একটি ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো এসব ব্যাপারে আমরা কথা বলেছিলাম রেলওয়ে যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তার সঙ্গে। তিনি বলেছেন যে রেলওয়ে রানিং স্টাফদের এই যে ঐক্য পরিষদ থেকে ডাকা এই কর্মবিরতির কারণে যেহেতু যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন তারা এক্ষেত্রে অনেকটাই দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে বিআরটিসির পক্ষ থেকে হয়তো একটি বাস এখানে দেয়া হতে পারে যাতে করে যাত্রীরা তাদের যে গন্তব্য রয়েছে সেখানে যেতে পারেন। তবে যাত্রীরা বলছেন যে এ ব্যাপারে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনেরই তথ্য পাননি এবং তারা কোনো ধরনের আশ্বাস কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত পাননি। আরেকটি বিষয় আপনাকে একটু বলতে চাই যে আপনি জানেন যে আসলে রেলওয়ের যে সেবাটি সেটি হচ্ছে একটি সুবিধাজনক এবং সবাই কিন্তু এই সেবাটি নেওয়ার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে সবাই কিন্তু বিভিন্নভাবে তারা এই যে ট্রেনের টিকিটগুলো ম্যানেজ করে তারা তাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার চেষ্টা করে থাকেন। তো আগে থেকেই যখন তারা এভাবে চেষ্টা করে টিকিটটি সংগ্রহ করেছিলেন, তো এখন হঠাৎ করেই আসলে রেলওয়ে রানিং স্টাফদের এই কর্মবিরতির কারণে কিন্তু আসলে তারা অনেকটাই ভোগান্তির শিকার হয়েছেন। তো সবকিছু মিলিয়ে আসলে সিলেট রেল স্টেশন থেকে রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে সিলেট ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কিছু সুপারিশ নিয়ে সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের মতপার্থক্য দেখা দিয়েছে। কয়েকটি সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। তবে এই দাবি মানতে নারাজ সংস্কার কমিশন। তারা বলছেন স্বাধীনতা খর্ব নয়, বরং নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ও জবাবদিহির আওতায় আনার সুপারিশ হয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের সুপারিশমালার সারসংক্ষেপ 15 জানুয়ারি প্রকাশ করে এর দায়িত্বে থাকা কমিশন, যা নিয়ে মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সুপারিশে আছে নির্বাচন কমিশনাররা সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে ও শপথ ভাঙলে মেয়াদ পরবর্তী সময়ে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে পাঠানোর বিধান করতে হবে। ভবিষ্যতে সীমানা নির্ধারণে আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন ও জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের কথা বলা হয়েছে।
সংস্কার কমিশনের অন্তত 3টি সুপারিশের কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? সিইসির বক্তব্য নাকচ করে সংস্কার কমিশন প্রধান বলছেন, ইসির ক্ষমতা কমানো নয় বরং বাড়ানোর সুপারিশ করেছেন তারা। আমরা নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করার চেষ্টা করেছি এবং তারা যাতে তাদের দায়িত্বগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারে তাই আমরা করার চেষ্টা করেছি। সীমা নির্ধারণ একটা প্রায়োগিক কাজ, টেকনিক্যাল কাজ, এবং এটার সঙ্গে পরিসংখ্যানবিদ, ভূগোলবিদ, জনমিতিকার এদের ইনভলভমেন্ট দরকার হয়। এবং এটা ইলেকশন কমিশন যখন করে তখন এক ধরনের বিতর্ক সৃষ্টি হয়, যেটা আমরা গত 15 বছরে অনেকবার দেখেছি। এবং এগুলো যদি বাস্তবায়ন হয়, ইলেকশন কমিশন প্রকৃত অর্থে একটা শক্তিশালী ইলেকশন কমিশনে রূপান্তরিত হবে। অতীতে দায়বদ্ধতার সুনির্দিষ্ট কোনো জায়গা না থাকায় নির্বাচন কমিশন নির্বাচনী অপরাধ করেও পার পেয়েছে। এই চিন্তা থেকেই ইসিকে দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে বলে মনে করে সংস্কার কমিশন। স্বাধীনতা মানে তো আমার যা ইচ্ছে তাই আমি করবো তা হতে পারে না। এবং এই রকম একটা মেকানিজম যদি থাকতো তাহলে হয়তো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন যারা করেছেন তারা কিন্তু নিজেদেরকে প্রশ্ন করতেন যে আমাদেরকে কেউ দেখছে, মনিটরিং করছে, একটা বডি আছে, তখন তারা এই ধরনের নির্বাচন করার সাহস পেত না, হয়তো অনেকে পদত্যাগ করে চলেও যেত। ইসির জনবল ও বাজেটের দায়িত্ব সংসদীয় কমিটির হাতে দেওয়ার সুপারিশ নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে সিইসি ও সংস্কার কমিশনের মধ্যে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এতে ব্যাপক ভোগান্তিতে রেলের যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখন পর্যন্ত কতগুলো ট্রেনের যাত্রা বাতিল বা স্থগিত হয়েছে? যাত্রীদের ভোগান্তির প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া কি? রেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়েছে এরকম একটি সংখ্যা স্পেসিফিকভাবে বলা হয়নি। তারা শুধুমাত্র গণমাধ্যমে একটি টেক্সট পাঠিয়েছেন, তাতে তারা যেটি বলেছেন যে রেল চলাচল বিঘ্নিত হতে পারে, সেই ক্ষেত্রে যারা আজকে টিকিট কেটেছিলেন নানা গন্তব্যে যাওয়ার জন্য তাদের টাকা রিফান্ড, অর্থাৎ তারা তাদের টাকা ফেরত পাবেন, সেই রকম একটি টেক্সট তারা পাঠিয়েছেন। এখন মূলত যে যাত্রীদেরকে আপনি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও একটি ট্রেন এখানে এসেছে, সেটি হলো গতকালকে দ্বারা 12টার আগে বিভিন্ন গন্তব্য থেকে যেই ট্রেনগুলো কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে সেই ট্রেনগুলো মূলত পর্যায়ক্রমে ঢুকছে, কমলাপুরের অভ্যন্তরে প্রবেশ করছে। এর বাইরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমস্ত ট্রেনগুলো আন্তনগর সহ যেই ট্রেনগুলো রয়েছে সবগুলোই মূলত এখানে কমলাপুরের যে স্টেশন রয়েছে কিংবা কমলাপুরের যে শেড রয়েছে সেই শেডে দাঁড়ানো অবস্থায় রয়েছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের আনুতাসিক এবং মাইলেজ যে সংকট রয়েছে সেই সুবিধা, সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এর ধারাবাহিকতায় গতকালকে থেকে শুরু করে দফায় দফায় যারা আন্দোলনকারী, বিশেষ করে রানিং স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। রেল মন্ত্রণালয় গতকালকে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকই তারা বয়কট করেছেন। পাশাপাশি রেল উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে, তিনিও বলেছেন যে তাদের যেই সমস্ত দাবি দেওয়া তার বেশিরভাগই পূরণ করা হয়েছে, অতএব এই মুহূর্তে তাদের এই কর্মসূচি থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রেল সংশ্লিষ্টরা, বিশেষ করে রানিং স্টাফদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি বলেছেন যে এই সমস্যা 2022 সাল থেকে, অতএব এবার তারা এর আগেও বেশ কয়েক দফা আন্দোলন করেছেন, সেই আন্দোলনে কোনো সুরাহা হয়নি, অর্থাৎ এক এক সময় এক এক কথা বলে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে আনা হয়েছে, কিন্তু যেই অর্থ মন্ত্রণালয় থেকে তাদের আলাদা আগের যেই প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে সেটি বাতিল না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তারা যেটি বলছেন যে আনুতাসিক যে সুবিধা সহ পেনশনে তারা 75% অতিরিক্ত টাকা পান, এর বাইরে প্রতি 100 কিলোমিটার চলার পর তারা একদিনের অতিরিক্ত বেতন পান, সেই সব বিষয়গুলো বহাল না থাকা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই ঘটনায় তীব্র ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। তারা যেটি বলছেন, সচেতন যাত্রীদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে মাইলেজ, অর্থাৎ অনেক সময় ট্রেন স্লো চালিয়ে তারা আসলে মাইলেজটাকে বেশি দেখান, ট্রেনের গতি কমিয়ে দিয়ে অনেক সময় মাইলেজের টাকা নেওয়ার জন্য কেউ কেউ এমন করছেন কিনা এরকম একটি প্রশ্ন তারা দিয়েছেন। তবে সবচেয়ে বড় ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। সারা দেশেই মূলত ট্রেন চলাচল যেটি কার্যত সেটি অচল হয়েছে। এর মধ্য দিয়ে ট্রেনের যে সমস্ত পণ্য পরিবহন হয় থাকে, বিশেষ করে চিটাগং বন্দর থেকে ঢাকায় যে বিভিন্ন পণ্য আসে, সে পণ্যগুলো পণ্য পরিবহন এখন পর্যন্ত বন্ধ হয়েছে। একদমই কিছুক্ষণ পরে বিভিন্ন গন্তব্য থেকে কিংবা দূর থেকে আন্তনগর যে ট্রেনগুলো সে থামে, অর্থাৎ গতকাল রাত 12টার আগে থেকে যে সমস্ত ট্রেনগুলো নানা গন্তব্যে বিশেষ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই ট্রেনগুলো আসা ছাড়া আমরা দেখেছি বেশ কিছু যাত্রী
ট্রেনের অভ্যন্তরে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের মাঝখানে তারা বসে সেখানে তারা অপেক্ষা করছেন আসলে এই সমস্যার কোনো সমাধান হবে কিনা। আমরা রেলের রানিং স্টাফদের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছিলাম তাদের এর বাইরে আলাদা কোনো কর্মসূচি আছে কিনা, মানববন্ধন কিংবা মিছিলের মতো কোনো কর্মসূচি আছে কিনা। তারা যেটি বলছেন কর্মবিরতি তারা পালন করছেন, অতএব তাদের দাবি না মানা পর্যন্ত এর বাইরে আর তাদের কোনো কর্মসূচি নেই। তবে রেলের আমরা যেটি দেখেছি যেখানে পুলিশের পক্ষ থেকে একটি নিরাপত্তা চৌকিও বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্যরা এখানে আসলে মোতায়েন রয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। সমসাময়িক রাজনীতি ও দলের বিভিন্ন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সোমবার রাত 8টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় দলটির নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর রায়, হাফিজউদ্দিন আহমেদ এবং সেলিমা ইসলাম। বিএনপি সূত্রে জানা যায় দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম ত্বরান্বিত করা, 31 দফাকে তৃণমূল মানুষের কাছে নেওয়া সহ দল সুসংগঠিত করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া দ্রুত নির্বাচনের দাবি জোরালো করতে সমমনা বিভিন্ন দলের সাথে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অন্যকে আঘাত দিয়ে কথা বলবে না, এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক শেষে এই কথা জানান তিনি। এদিকে নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে আলোচনা চলবে বলে জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। জামায়াতের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের ব্যবধানে বিএনপির সঙ্গে বৈঠকের আমন্ত্রণ ইসলামী আন্দোলন বাংলাদেশের। সোমবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। উভয় দলের নেতাকর্মীদের মধ্যে চলে প্রায় 1.5 ঘন্টা বৈঠক। আলোচনায় উঠে আসে স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা, দুর্নীতি ও সন্ত্রাস রোধ, ভোটাধিকার নিশ্চিত, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি একসঙ্গে কাজ করা সহ 10টি বিষয়ে একমত হয় রাজনৈতিক দল দুটি। এছাড়া ইসলাম বিরোধী কোনো সিদ্ধান্ত বা কথা না বলার সিদ্ধান্তও নেওয়া হয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এদিকে প্রশাসন থেকে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণেরও দাবি বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে পবিত্র লাইলাতুল মেরাজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ইসলাম ধর্মে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মেরাজের মধ্যে দিয়েই মুসলমানদের জন্য নামাজ ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন 5 বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজ সংগঠিত হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 11তম বছরের 27শে রজব। রাসূলের মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। কোরআনের সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা মেরাজের বর্ণনায় ঘোষণা করেন, আল্লাহ তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আল্লাহ বরকতময় করেছেন, যাতে তিনি নবীকে তার নিদর্শনসমূহ দেখাতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরেন দুনিয়ায়। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে শ্রমিকরা। এর জেরে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। যদিও এখন পর্যন্ত ডিপোগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে অভিযুক্ত শ্রমিক নেতা আলী আজিমের জামিন নামঞ্জুর করেছে আদালত।
নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে। এরপরই বিক্ষোভে নামেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। বন্ধ করে দেওয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। শ্রমিকদের দাবি, বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনার সাথে জড়িত না থাকার পরও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে আলী আজিমকে মুক্তি দেওয়া সহ মামলা প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। আমাদের সাধারণ সম্পাদক আলী আজিম সাহেবের মুক্তি, নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো। যতক্ষণ পর্যন্ত আলী আজিম ভাইয়ের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে এবং তাকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো শ্রমিক গাড়ি চালাবো না। আমার নেতারা সিদ্ধান্ত নিয়েছি আমরা অব্যাহত রাখবো এই কর্মসূচি। এই মামলা সম্পূর্ণ মামলা প্রত্যাহার না হবো। আর আমাদের কর্মসূচি যদি মালিকরাও চালাই দেয় তাহলে আমরা শ্রমিক গাড়ি চালাবো না। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত পাম্পগুলোতে সংকটের আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, যেহেতু গতকাল আমরা তেল উত্তোলন করেছি, আমাদের মজুদ আছে। এইটা যদি আগামীকাল যদি কন্টিনিউ করে তাহলে শেষ বিকাল নাগাদ আমাদের সংকট তৈরি হতে পারে। বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় ২১ আগস্ট খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির ৪ সদস্য সহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ঘটছে চুরির ঘটনা। এ ঘটনায় সোমবার একজনকে আটক করে নিরাপত্তারক্ষীরা। তবে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তায় বড় উদ্যোগ থাকলেও তাকে পাশ কাটিয়ে এমন ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কর্তৃপক্ষ বলছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবছেন তারা। গত ২১ ও ২২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন ইউএস কোস্টগার্ড আইএসপিএস এর ৫ সদস্যের একটি দল। বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথাই জানিয়েছিল তারা, কিন্তু সপ্তাহ না যেতেই বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয়। নিরাপত্তা চোখ ফাঁকি দিয়ে চুরির এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন। নিরাপত্তা স্থাপনা ব্যবহার করে চুরি হওয়ায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি, কারণ আমাদের এই ধরনের পণ্য যদি ছুঁড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। বন্দরে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, এদের মধ্যে শ্রমিক, কর্মচারী, যানবাহন চালক থেকে শুরু করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন। এই ঘটনায় নতুন করে নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি। তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে, যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে। ডিউটি ডিস্ট্রিবিউশন করে আপনি সব জায়গায় অনেক বেশি ভিজিলেন্স নিয়ে আসতে পারেন। তো আশা করি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এই বিষয়গুলো এড়ানো সম্ভব হবে। কমাস আগে কন্টেইনার থেকে ল্যাপটপ চুরির ঘটনা এখনও আলোচিত। রবিবার চুরির ঘটনার পর একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে আরও ৪ জনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রতিবেদনে যেমনটি দেখেছেন, খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে শ্রমিকরা। এর জেরে খুলনা সহ 16টি জেলায় জ্বালানি তেল সরবরাহ, পরিবহন বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে আমরা আবারও খুলনায় অভিজিৎ পালের কাছে যাচ্ছি। অভিজিৎ, তেলের কোনো সংকট তৈরি হয়েছে কিনা, আর ধর্মঘট নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দেখছেন কিনা? তারা তাদের যে স্টকে তেল আছে সেটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কিছু কিছু পাম্পে যেমন মকটেন এবং ডিজেল পাওয়া যাচ্ছে না। এই সংকটগুলো রীতিমতো তৈরি হয়েছে এবং তারা বলছে যে তারা যদি আজকে বা আজকের মধ্যে যদি তেল উত্তোলন করতে না পারেন এবং তাদের স্টক যদি শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আরো ভোগান্তিটা বাড়বে বা প্রকৃতিতে আরো বিপর্যয়ের দিকে যাবে। আমরা এখন আছি আপনার মেঘনা তেল ডিপোতে। আপনি দেখতে পাচ্ছেন যে মেঘনা তেল ডিপো অন্যান্য সময় এখানে পুরো ট্যাঙ্ক লরির যে ভিড় থাকে, সে লাইন থাকে, সেই সারিবদ্ধ লাইন কিন্তু এখন দেখা যাচ্ছে না, একেবারে ফাঁকা পড়ে আছে। এবং আমরা এখানকার যারা শ্রমিকরা রয়েছেন আমরা তাদেরকে দেখছি যে তারা অনেকটা
নিরিবিলি তারা বসে আছেন এবং অনেক খোশ মেজাজি রয়েছেন তারা, কারণ তারা তাদের যে ট্যাঙ্ক লরি যেহেতু চলছে না, অতএব তারা একেবারেই কর্মহীন অবস্থায় বসে আছেন। এর প্রভাবে সাধারণ মানুষদেরকে তো ভোগান্তিতে পড়তেই হচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এইখানে যে ধরনের যে কার্যক্রমগুলো চলছে, এই কার্যক্রম যাতে করে তারা যে ভোগান্তিতে পড়ছে এরকম ভোগান্তি তাদেরকে না ফেলে যাতে করে এই দাবি দেওয়াগুলো সমাধান করা যায়, সেই বিষয়ের দিকে তারা কর্তৃপক্ষের দিকে নজর দিয়েছেন। তবে শ্রমিক নেতৃবৃন্দ এবং যে যারা সাধারণ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে কিন্তু কোনো ধরনের কোনো প্রকার কোনো বৈঠক বা কোনো আলোচনা এখনো পর্যন্ত উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু আরো বাড়বে যদি আজকের মধ্যে এই তেল ডিপোগুলো থেকে যদি তেল উত্তোলন করা না যায়। এবং আমরা সাধারণত এই এখানকার শ্রমিক নেতৃবৃন্দরাও বলেছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই কর্মবিরতি চলমান রাখবে। ধর্মঘটের জেরে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রয়েছে। এই বিষয়ে জানাচ্ছিলেন খুলনা থেকে সহকর্মী অভিজিৎ পাল। আগুনের ক্ষতি কমাতে প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ফায়ার ড্রিল বা প্রশিক্ষণে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। বলছেন ঢাকা ও ঢাকার বাইরের স্থাপনায় আগুন নেভানোর পর্যাপ্ত উপকরণ ও এর ব্যবহারে দক্ষ জনবল থাকাটাও জরুরি। গত ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগে রাত 1:40 রাত 2টায় ছড়িয়ে পড়ে আগুন। শনাক্ত করার উপকরণ না থাকায় আগুন লাগার সংকেত মেলেনি। এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত নভেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় আগুন লাগে। প্রতিষ্ঠানটির নিজস্ব ফায়ার ফাইটার থাকার পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সচিবালয় ও সোনারগাঁওয়ে টিস্যু কারখানার আগুন নেভানোর সকল সুবিধা থাকার পরেও তা নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য সেখানকার ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকেরা। ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন এবং বাস্তবায়ন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্ল্যানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা ক্রয় এবং বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ওই ভবনের যারা বাসিন্দা রয়েছেন, যারা ইউজার এন্ডে প্রাথমিকভাবে সব কার্যক্রম করার জন্য রেডি থাকা। ঘটনা তদন্তে করা সরকারি বেসরকারি কমিটিগুলোর সুপারিশ বাস্তবায়ন না করায় অগ্নি দুর্ঘটনা কমানো যাচ্ছে না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ব্যবস্থা আছে কিন্তু সেটা কার্যকর না। এবং আমি অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি তারা কোটি কোটি টাকার ইকুইপমেন্ট কিনছে, ফায়ার ইকুইপমেন্ট, কিন্তু প্রয়োজনের সময় দেখা যাচ্ছে বন্ধ। কারণ হচ্ছে যে আপনার ফলস অ্যালার্ম দেয়, এই জন্য তারা অ্যালার্ম সিস্টেমটাকে বন্ধ রাখছে। ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে, তারপরে হচ্ছে যে আপনার সচেতনতাও গ্রো করতে হবে। অগ্নি নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী নয় মন্তব্য করে বিশ্লেষকদের পরামর্শ, নিয়মিত ফায়ার ড্রিল বা প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে অগ্নিকাণ্ড অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সংকট কাটিয়ে বোরো মৌসুমের ধান আবাদ করছেন চাষিরা। এবার সার, শ্রমিক সহ প্রয়োজনীয় উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধি চাপে ফেলেছে চাষিকে। খরচ বেশি হয়, বেড়েছে লোকসানের আশঙ্কা। শীত উপেক্ষা করে বোরো মৌসুমের ধানের জমি তৈরি চারা রোপণ। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, বেনাপোলে মাঠে মাঠে দেখা যাচ্ছে ব্যস্ততা। সার, বীজ, ডিজেলের দাম বাড়ার পাশাপাশি সময় মতো সেচ না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক চাষিকে। তবে সবুজে মাঠ ভরিয়ে তোলার চেষ্টায় ত্রুটি রাখেননি কেউ। 2 বিঘে জমিতে একটা সেচ নিতে হলে 2.5 লিটার তেল লাগে, তাহলে একদিন পর পর সেচ দেওয়া লাগে। বীজের বাজারেও আমরা আমাদের মনিটরিং অব্যাহত রেখেছি। বেশি নেওয়ার কোনো অভিযোগ আসলে যদি সুনির্দিষ্টভাবে পাওয়া যায় তো আমরা সেক্ষেত্রে ব্যবস্থা নেব। নানা সংকটে ভুগতে হয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুরের চাষিদেরও। পাবনায় শ্রমিকের মজুরি 500 টাকা থেকে গিয়ে ঠেকেছে 700-তে। নাঙ্গল বা 1200 টাকা, ময়দা 400 টাকা, প্রচুর টাকা খরচ। নাটোরে বিল থেকে পানি নামতে দেরি হয়, বোরো আবাদে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। সুনামগঞ্জেও কিছু জায়গায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে আবাদ। ভাই আওরা যেটুকু মনে করেন যে অন্তরে পানি শুকায় না, ঠিক আছে, না শুকানি তো আমরা অন্তরে জমি টমি লাগাইতে পারতাছি না। মৌলভীবাজারে এবার বোরো আবাদ হচ্ছে 2000 হেক্টরের বেশি জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বাড়ার আশা করছে কৃষি বিভাগ। লক্ষ্মীপুরে আবাদের শুরুতে পানির সংকট এবং শীতের কারণে শ্রমিক না পাওয়ায় দুশ্চিন্তায় চাষি। চাঁদপুরে কয়েক হাজার চাষি বিপাকে সেচ কার্যক্রম চালু না হয়। আমাদের এলাকায় এখনো পানি পাইতেছি না, আমরা কোনো রোলার লাগাইতে পারতেছি না। ঠাকুরগাঁওয়ে পলিথিন দিয়ে ঢেকে শীত থেকে ধানের চারা রক্ষা করছেন চাষিরা।
কৃষি উপকরণের দাম বাড়ায় পঞ্চগড়ে কমে আসছে বোরো আবাদের পরিধি। কৃষি উপদেষ্টা জানিয়েছেন সারের কোনো সংকট নেই, কেউ সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। শেরপুরে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বোরো আবাদ বাড়ানোর পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। জেলায় চলতি মৌসুমে ৯১,৯০০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জে বেশিরভাগ অগভীর নলকূপে পানি উঠছে না, এমনকি সরকারিভাবে স্থাপন করা বেশিরভাগ নলকূপ অকেজো হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, তাই সুপেয় পানির সংকটে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। অনাবৃষ্টি, নদীনালা ও খালবিল ভরাট হয়ে যাওয়ায় নিচে নেমে গেছে সুনামগঞ্জের ভূগর্ভস্থ পানির স্তর। এতে শুষ্ক মৌসুমে জেলার সদর, শান্তিগঞ্জ, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক, জগন্নাথপুর, ধর্মপাশা ও তাহিরপুরের হস্তচালিত অনেক নলকূপে উঠছে না পানি। আর ২২ মাসে কিছু পানি আয় ওইটা কি আমরা ৭-৮ গড়ের অনেক কষ্ট, মানে অন্য গড়ান থেকে এনে পানি খাইতে হয়। মানে আমরা শান্তি নাই, আমরা এটা বইয়া দিয়েছি ঠিক, আমরা পানি তো খাইতাম না। ইটাও নষ্ট, আরো ২টা ইটাও নষ্ট। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি প্রকল্পের মাধ্যমে গত ৫ বছরে জেলার ১২ উপজেলায় ৫,০০০-এর বেশি নলকূপ স্থাপন করে আওয়ামী লীগ সরকার, কিন্তু কারিগরি ত্রুটি ও অনিয়মের কারণে বেশিরভাগ হয়ে পড়েছে অকেজো। এতে সংকট আরও বেড়েছে। পানি তুলে দিয়ে গেছে, বেড়াতে পরের দিনে পানি নাই, আমরা পানি খাইতাম পারছি না। তারা স্বার্থের লেগে এটা করছে, আর আমরা এই দুর্ভোগে ফেলেছি। যতগুলো টিউবওয়েল আইছে, একটা টিউবওয়েলও পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, অকেজু হয়ে পড়া নলকূপগুলো শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। আমরা এইগুলাকে আমরা চেষ্টা করব একটা প্রকল্পের মাধ্যমে। এটা খুবই সংখ্যাটা খুবই সামান্য, ৩০০টা টিউবওয়েল আমরা এখানে বিভিন্ন উপজেলাতে আমরা এটা আপনার পুনর্বাসন করার চেষ্টা করব। আসলে আমাদের কোনো মেইনটেনেন্স বাজেট নাই, ওই জন্য আসলে আমরা পারি না। বর্তমানে সরকারিভাবে হস্তচালিত নলকূপ রয়েছে ২৩,৫৬৫টি, ব্যক্তি উদ্যোগে রয়েছে ১ লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহের মুক্তাগাছায় ৪১৬ কোটি টাকায় নির্মিত হচ্ছে ২০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প। উৎপাদন শুরু হলে এলাকার বিদ্যুতের ঘাটতি পূরণ হবে এমন আশায় দিন গুনছেন স্থানীয়রা। এছাড়া এলাকার পতিত জমির এমন ব্যবহারেও খুশি তারা। চলতি বছরের জুনেই উৎপাদন শুরুর আশা সংশ্লিষ্টদের। ২০২৪ সালের জুনে মুক্তাগাছার নিমুরিয়া গ্রামে ৭৫ একর জমিতে শুরু হয় ২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাটি ভরাট, এখন বসানো হবে পিলারের ওপর সৌর বিদ্যুতের প্যানেল। স্থানীয়রা বলছেন, গত ২৫ থেকে ৩০ বছর ধরে তাদের জমি পতিত পড়ে থাকলেও সৌর প্রকল্প হওয়ায় প্রতি বছর ভাড়া পাচ্ছেন তারা। এছাড়া সুযোগ বেড়েছে কর্মসংস্থানেরও। ২০-২৫ বছর যাবত কোনো কিছু হয় না। এখন আমরা সোলার কোম্পানির কাছে আমরা জমি ভাড়া দিছি, ভাড়া দিয়ে আমরা ১২ টাকা পাচ্ছি। সোলারের এটা দিয়া বছর ভাড়া পাচ্ছি। এরপর দেখা যায় যে সোলার হইলে আমাদের বিদ্যুৎ সংকটটা এটা আমাদের ঘাটতিটা আমার পূরণ হবে। জনপ্রতিনিধিরা বলছেন, এখানকার উৎপাদিত বিদ্যুতে মিটবে স্থানীয় চাহিদা। কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার পাশাপাশি কমবে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। আলোকিত হওয়ার কারণে আমাদের এলাকায় অনেক অপরাধ কমে যাবে। অবশ্যই আমাদের লোকাল যুব সমাজ এবং ডেলি লেবার যারা আছে তারা অবশ্যই এখানে কর্মসংস্থান খুঁজে পাবে। আগামী জুনে এই প্রকল্প থেকে উৎপাদন শুরু হবে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ, এখন আমরা সোলার প্যানেল বসানোর কাজ চলতেছে। তো এটা দেখা যায় আমরা এবছর জুন মাসের মধ্যে হয়তোবা জাতীয় গ্রিডে যোগ করতে পারবো। ৪১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে এডিবির সাথে চুক্তি হয়েছে ২৯১ কোটি ২১ লাখ টাকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আন্দোলনের পর থেকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে ২২.৩৩%। সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা। এ সময় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ইপিজেডে বিনিয়োগ হয়েছিল $১৬২.৬ বিলিয়ন,
যেখানে 2024-25 অর্থ বছরের একই সময়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় $126.3 বিলিয়ন। জানানো হয় পট পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য বিনিয়োগ কমেছে। তবে বিনিয়োগ কমলেও এই সময়ে ইপিজেড থেকে রপ্তানি বেড়েছে 22.41%। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।